নমস্কার বন্ধুরা, তোতা কিচেন অ্যান্ড ইটিং ব্লগ থেকে বলছিলাম। আপনাদের কথা দিয়েছিলাম যে খুব শিগগিরই সেকেন্ড পার্ট ছাড়বো, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার খুব শরীর খারাপ হয়েছিল। এমনকি আমাকে অ্যাডমিট পর্যন্ত হতে হয়েছিল। তারপরে মুখ একটু মতন হয়ে গেছিলো, এখানটা দেখুন এখনও ফোলা রয়েছে। তার জন্য আমি আর কি করতে পারিনি, খুব অসুস্থ শরীর ছিল। তো আজকে একটু ভরসা নিয়ে বসলাম, দেখি আপনাদেরকে যদি সেকেন্ড পার্টটা শোনাতে পারি। আমার একমাত্র ছেলে পুচু। তো প্রথমে যে পার্টটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, না শুনলেন আপনারা শুনে নেবেন। সেকেন্ড পার্টটা আমি আসছি। বিষয়টা হলো, পুচু বাড়িতে চলে এলো, তারপরে হঠাৎ করে ওরা আবার দুদিন পরে শরীরটা খারাপ করলো। শরীরটা খারাপ করার পরে ওর মা ভাত খাওয়াচ্ছিল, খাওয়াতে খাওয়াতে বললো, জানো তো আবার ওই হালকা লালা আসছে, তাহলে কি যাবে? তা আমি বললাম ঘরে ওষুধ আছে, দিয়ে দাও। তো বললো যে এখান থেকে এখানে 5 মিনিটের রাস্তা, আমরা তো সেই বোম্বেতেই আছি, টাটা হাসপাতাল তো 5 মিনিট লাগবে হেঁটে গেলে। তো আমরা তাহলে চলো রাত্রিবেলার দিকে চলো। ফের গেলাম, যাওয়ার পরে ও বসেছিল। তারপর আমি এমার্জেন্সিতে গিয়ে বললাম, বলার পরে বললো, দেখলো ওকে, দেখে বললো ও 2-3টে পরীক্ষা করতে হবে, আজকেই করতে হবে। তা বললাম ঠিক আছে আপনারা করুন। পরীক্ষা টরীক্ষা করলো, প্রায় ঘন্টাখানেক লেগে গেল, কারণ অনেক বাচ্চা তো, শুধু তো আমার বাচ্চা না। তা বললো আপনারা 2-3 ঘন্টা বসুন, রিপোর্টটা আসতে সময় লাগবে, আপনারা যাবেন না কোথাও। হ্যাঁ ঠিক আছে, বসে আছি। 2-3 ঘন্টা পরে আমাদের কল করলো, বললো সৌম্যদীপকে নিয়ে আসুন। নিয়ে আসার পরে আমি বললাম, ডাক্তারবাবু ও তো প্রায় না হলেও 72 ঘন্টার বেশি হয়ে গেছে, ও কিন্তু ঘুমাচ্ছে না। তো বললো ঠিক আছে, তাহলে একটা ইঞ্জেকশান দেবো, ও ঘুমাবে, মিনিমাম 2-3 ঘন্টা ঘুমাবে। ও মার কোলে আছে, ওখানে ইঞ্জেকশান দিল, দিয়ে ওখানে মার কোলে শুয়ে পড়লো। ঠিক 11 মিনিট 10 মিনিট হবে, উঠে পড়লো। আমি ফের ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু ও কিন্তু জেগে গেছে। বলে সে কি? হ্যাঁ ও 10 মিনিট 11 মিনিট ঘুমিয়েই জেগে গেল। বলে না, ওটা তো 2 ঘন্টার আগে তো রিঅ্যাকশানটা নষ্ট হয় না, আর এখন তাহলে কিছু করার নেই, ওকে তো বারবার ওই দেওয়া ওষুধ যাবে না, ইঞ্জেকশানটা একবারই দিতে পারবো আমরা। তো বললো তাহলে এক কাজ করুন, আপনারা এখানে একটু অপেক্ষা করুন। ডাক্তারবাবু উঠে কোথায় চলে গেলেন জানি না। তারপরে কিছুক্ষণ পরে আবার কল করে বললেন ওকে না একটু অ্যাডমিট করতে হবে। তাহলে কী করবেন? আমি হ্যাঁ অবশ্যই, অ্যাডমিট করতে হলে অ্যাডমিট করে দেওয়া হবে। তো অ্যাডমিট করা হলো। অ্যাডমিট করে দেওয়ার পরে ওই ধরুন ভোর 4টে হবে, তখন আমাদের ফোন করেছে, আপনারা কোথায় আছেন? আমি বললাম যে আমরা তো হাসপাতালেই আছি, আমরা তো বাড়িতে যাইনি। তো বলে তাহলে এক কাজ করুন, আপনাদের একটু আসতে হবে। তো ওখানে গেলাম, ওপরে ডাকলো, গেলাম, যাওয়ার পরে বললো ওর না একটু প্রবলেম হচ্ছে, ওকে একটু আইসিইউতে ভর্তি করতে হবে, তো কয়েকটা পেপার সই করতে হবে। ঠিক আছে, সই টই করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে এলাম নিচে। বলে আপনারা নিচে যান, প্রয়োজন হলে ফোন করে ডেকে নেব। তারপরে কিছুক্ষণ পরে ফের ফোন করলেন, করে বললেন দুটো ওষুধ, না একটা ওষুধ আছে, দুটো মনে হয় ইঞ্জেকশন না কী ছিল, বলে এটা একটু তাড়াতাড়ি এনে দিতে হবে। তো এনে দিলাম। দেওয়ার পরে বলছে ওর ভ্যাকসিনের কার্ড নিয়ে এসছেন? কার্ড আছে? বললাম হ্যাঁ কার্ড আছে বাড়িতে। তো বললো বাড়ি কত দূর? বললাম এই 5 মিনিট লাগবে। বলে একটু আনতে পারবেন? হ্যাঁ আনতে পারবো। তারপর কার্ডটা নিয়ে এলাম। নিয়ে আসার পরে বলছে ও মিসেল ভাইরাস যে হয়েছিল, এই মিসেল ভাইরাস যে দিয়েছিলেন 9 মাসেরটা? হ্যাঁ স্যার নেওয়া আছে। দেখুন ওখানে মনে হয় মার্কিং করা আছে। বললো হ্যাঁ দেখতে পেয়েছি। আর একটা যেটা 15 থেকে 18 মাস, ওইটা কি নেওয়া হয়েছিল? হ্যাঁ ওটাও নেওয়া হয়েছিল। তারপরে বললেন যে 4.5-5 বছরেরটা নেওয়া হয়নি? ওটা তো কাটা রয়েছে, ডাক্তারবাবু বলেছিলেন যে যে সেকেন্ডটা নিয়েছিল ওই সময় নাকি 2-3টে ভ্যাকসিন একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছিল, যার জন্যে ওটা আর না নিলে হবে। তো আমার বাড়ির যে ডাক্তার ছিল ওনাকে বলেছিলাম, উনি বললেন না এটা নিতেই হবে। তো উনি আর যে ডাক্তারবাবু দিয়েছেন সে বললেন না নেওয়ার দরকার নেই। আমি আমার অত বড় ডাক্তারবাবু বলছেন, নিশ্চয়ই তাহলে নেওয়ার দরকার নেই। আর কিছু ওরা বললেন না ওনারা।
আমাদের কার্ডটা দিয়ে দিলেন, দিয়ে নিজেদের মুখে তার চাওয়াচাই তাকাতাকি করছে, বুঝতে পারলাম না। তারপরে সকালের দিকে আমরা দুজনে বাড়িতে গেলাম, গিয়ে স্নান টান করে, খাওয়া দাওয়ার করিনি, স্নান টান করে চলে এসেছি। যা ঘরে ছিল মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে, আমি বিস্কিট জল খেয়ে চলে এসেছি। এসে ওখানে চা টা খেয়ে বসলাম। তারপরে বললো যে সৌম্যদীপের পাপা সৌম্যদীপের পাপাকে ডাকছে, ওপরে যান। ওপরে গেলাম, যাওয়ার পরে বললো আপনারা বাড়িতে গেছিলেন, খাওয়া দাওয়া করে এসছেন? আর হ্যাঁ, বাড়িতে গেছিলাম, স্নান টান করে চলে এসেছি। আর স্নান টান করেছি, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। কেন, আপনারা আবার ডাকবেন তো, যার জন্য আমি সময় নিয়ে গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। তো বললো খাওয়া দাওয়া করে নিন। আমি, কেন ও কি ভালো নেই নাকি? বলছে না না, সেরকম কিছু না, কখন কি লাগে না লাগে সেই জন্য এক এক করে আপনারা খেয়ে এসে বসুন। ওই পর্যন্ত ডাক্তারবাবু বললেন। ঠিক আছে। আমরা আজ খেতে যাইনি। তারপর আবার ওষুধ লিখে দিলেন, 2 না 3টে স্লিপ, বললেন এগুলো এনে দিন। অনেকটা দূরে যেতে হয়। ওষুধ আবার নিয়ে এলাম, ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে ওগুলো দিলাম। দেওয়ার পরে বলছে যে ওর কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আপনারা কিন্তু সবসময় এখানে কাছেই থাকবেন। আমরা বললাম হ্যাঁ, আমরা নিচেতে ওই যে এমার্জেন্সি আছে ওখানেই আমরা বসে আছি, আমাদের ফোন করলেই চলে আসবো। বললো ঠিক আছে। বলার পরে তারপরে আমরা দুজনে আলোচনা করছি যে কীভাবে কী হলো, ভালো ছেলেটা। বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, অতদিন চিকিৎসা করছি, 2.5-3 বছর বোম্বেতে পড়ে আছি। তো বললো সেরকম তো কিছু দেখিনি। আর আগে আগে হয়েছিল 2023 সালে একবার হয়েছিল, ওর মিসেল সারা গায়ে হয়েছিল, মাথায়। তো তখন ওষুধ দিয়েছিল, ঠিক হয়ে গেছিলো। তো বললো তখন তো বাড়াবাড়ি হয়েছে, তখন তো ঠিক হয়ে গেল, এখন তো কিছুই সেরকম মিসেলের কোনো নেই। মিসেল নিয়ে এত কেন বলছে ওরা, আমি সেটা বুঝতে পারছি না। তা পরবর্তীকালে কাউকে যে ওখানে জিজ্ঞেস করছি, ও কেউ সেরকম মিসেল সম্পর্কে ধারণা নেই। আমি একজনকে জিজ্ঞাসা করলাম বাইরের, তো বললো ওইটা খুব ভয়ানক জিনিস, একবার হয়ে গেলে না আর ওটা কিন্তু পরেও ফের অ্যাটাক হতে পারে। তো ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু মিসেল ভাইরাস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? বলছে না না, যখন ওর কেমো দেওয়া হয় কোনো কাউকে একবার, বিশেষ করে বাচ্চাদের, তখন ওর যতই ভ্যাকসিন নিক, যত দামি ভ্যাকসিন হোক আর যত রকমই হোক, সেগুলো সব জিরো হয়ে যায়, সেগুলো আর মানে হিউম্যান বডিতে আর কোনো ফাংশানে লাগে না, ও জিরো হয়ে যায়। ঠিক আছে, আমরা দেখছি, ওটা জানি না কী বিষয় কী হয়েছে, আমরা সব দেখছি, বড় বড় ডাক্তারবাবুরাও সব এসছেন বাইরের থেকে। ওটা কত 5 জন না কত 7 জন বললেন, বোম্বের বড় বড় ডাক্তার একটা বোর্ড গঠন করেছে, এই বোর্ডে সব আলোচনা হয়েছে, সেইভাবেই ট্রিটমেন্ট চলছে, কোনো অসুবিধা হবে না, দেখছি আমরা। এই করে করে আমাদের আবার রাত হয়ে গেল। তারপর বললো আপনারা মনে করলে বাড়ি থেকে দুজনেই গিয়ে ঘুরে আসতে পারে 1-2 ঘন্টার জন্য। আমরা আবার খাবার দাবার কিনে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে সে তো খাওয়া তো যায় না, যা বাঁচতে গেলে খেতে হবে, লড়াইও করতে হবে, কখন কী ডাকে কী আনতে হবে, শরীরটাকেও তো ঠিকঠাক একটু রাখতে হবে। একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে আবার ওখানে ট্যাক্সি ধরে হাসপাতালে চলে এলাম। চলে আসার পরে ফের ফোন করলো, ফোন করে বলছে যে ওর একটা খাবার এনে দিন না ওকে, একটা কৌটোর মধ্যে খাবার থাকে ডাব্বা, ওইটার মধ্যে ওই পাউডার টাইপের, ওটা আর কি গুলে দেয় আর কি, জল দিয়ে, গরম জল দিয়ে দিয়ে ওকে খাওয়ালো। খাইয়ে তা বললো আপনারা আসুন, এক এক করে এসে দেখে যান। তারপরে গেলাম, দেখলাম ও ঘুমাচ্ছে। আইসিইউতে তো সবাইকে একসঙ্গে ঢুকতে দেবে না। তারপরে আমি দেখে আসার পরে আমার ওয়াইফ, ওর মা আর কি গেল, গিয়ে দেখে ঠেকে এলো। দেখে ঠেকে আসার পরে তো আমরা ফের নিচে এসে বসে আছি, রাত ভরেই বসেছিলাম। তো ক্যান্সারের হচ্ছে না, ব্লাড ক্যান্সার খুব একটা কষ্টদায়ী রোগ, বিশেষ করে বাচ্চাদের কষ্ট চোখে দেখা যায় না। অনেক রকম বাচ্চা আসে তো, ভিন্ন ভিন্ন সব নিয়ে আসছে, কিন্তু কোনো চোখে দেখা যায় না একদম। কিছু করার নেই, এটা তো কারোর হাতে নেই, বা এটা ছোঁয়াছুঁয়িও কোনো কিছু না যে বাবা ছোঁয়া লেগে হয়েছে। অনেক সাবধানে বাচ্চাকে রাখতাম, তা সত্ত্বেও এটা হয়ে গেল। তো যাই হোক,
তা আমরা আলোচনা করছি যে আমরা কদিন হলো ইউটিউবটা খুললাম, আমাদের আর্থিক অবস্থা খুবই মানে খারাপ হয়ে গেল। প্রায় তখন আমাদের না হলেও খুব কম করে, আমরা প্রথমে তো বুঝতে পারিনি, ভেলোরে গেছিলাম, আপনাদের আগে বলেছিলাম। ভেলোরে 28 দিন চিকিৎসা করলো, বাচ্চাকে কী করলো জানি না। 28 দিন পরে রিপোর্ট নিয়ে এসে বলছে 6,40,000 টাকা লাগবে, এই ট্রিটমেন্ট হয়েছে, লম্বা বিল ধরিয়ে দিল। দিয়ে বলল যে বাচ্চা কী হয়েছে আমরা বিকেলবেলা বলবো, আপনারা দুজনেই আসবেন। এখন আমরা বলতে পারছি না, রিপোর্টটা স্যার এসে দেখবেন, ওদের মানে জুনিয়র যে স্যার। তারপরে ওখানে যে নামকরা ডাক্তার ছিল, ডক্টর সিদ্ধার্থ, ডাকলেন আমাদেরকে, বললেন ওইখানে ওই রুমে গিয়ে বসুন। রুম নাম্বার কত জানি না, ওখানটা বলতে পারবো না, মাথা মেন তালগোল পাকিয়ে গেছে। তারপরে যাওয়ার পরে 2জন মহিলা ডাক্তার ছিলেন আর একজন জেন্টস ছিলেন। বললেন যে পাপা, ওরা সব মানে বাচ্চার মা বাবাকে পাপা বলে বাবাকে, আর মামি বলে মাকে। তো বলো মামি কিছু মনে করবেন না, তোমরা বসো এখানে, বাচ্চার সেরকম কিছু না, ভয়ের কিছু নেই, বাচ্চার একটা ক্যান্সার হয়েছে ALL বলে, ওটা ঠিকও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো বললো যে একটাই সন্তান, আর কেউ নেই, ছেলে মেয়ে? আলাম না, আমাদের কেউ নেই, একটাই সন্তান। তো বললো যে এটা ঠিক হয়ে যাবে, এর জন্য না ওকে অ্যাডমিট করতে হবে, মাঝে মাঝে কেমো দিতে হবে, টোটাল প্যাকেজ হচ্ছে 42 লাখ টাকার মতন লাগবে। 42 লাখ টাকা দিলে সব ঠিক করে দেবো আমরা। আমি বললাম আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? 42 লাখ টাকা ধরুন দিলাম, আপনি একদম গ্যারেন্টি? বলছেন না গ্যারেন্টি না, 70%। আমি তাহলে ডাক্তারবাবু লাভটা কী হলো? বলছে হ্যাঁ 70% দেবো, আর ওই 42-এর মধ্যে কিছু এনজিও সাহায্য করবে, 1-2 লাখ টাকা ওখান দিয়ে এসে যাবে। তখন আমি জানতাম না বোম্বের ব্যাপারটা। তারপর আমি জানতে পারলাম কোনো এক ডাক্তারের মাধ্যমে, আমারই আর কি বাড়ির ডাক্তার পরিবারের। সে বলল যে তুই টাটায় চলে যা, সব ব্যবস্থা করে দেবো, টাটায় গেলে অতটা তোর হবে না। আর মানে টাটা হচ্ছে আমাদের সারা বিশ্বের মধ্যে 3য় স্থানে আছে, এশিয়ার মধ্যে নাম্বার 1। তৎকালীন টিকিট ফিকিট কেটে আমরা টাটায় আসবো ভেলোর থেকে। এবার বাচ্চার গা হাত পা একটু ফুলেছিল, বললো তোকে তো ফ্লাইটে নেবে না, টিকিটটাই বেকার হয়ে যাবে, ট্রেনে করে যা। এবার ট্রেনে করে যাবো কি, সে ট্রেনের টিকিটের মানে প্লেনের মতন ভাড়া, আর টিকিট ছিল মাত্র 2জন, আমরা ছিলাম 3জন। তখন এক ভদ্রলোক বললো, যেখানে টিকিট কাটতে গেলাম, বললো যে তোমার বাচ্চা যেহেতু ক্যান্সার আছে, কাগজ আছে, তো ট্রেনেতে ওকে ধরবে না, কিছু বলবে না, তোমাদের কাছেই থাকবে, কোনো ভাড়া লাগবে না, দুটোই আছে টিকিট, পরে দুটোই নিয়ে নাও। দুটো নিলাম। তারপর তো বোম্বে এলে বললাম সব ঘটনাটা, কীভাবে আমরা কি করলাম সেটা জাস্ট জানার জন্য আপনাদের বললাম। তারপরে মা বলল, পুচু তখন তো ঘুমোচ্ছিল, বলল দেখো আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 2 বছর এখানে থেকে খুব অবস্থা খারাপ, একটা ইউটিউব খুললে কিরম হয়, ইউটিউব যদি করা হয়, রান্না বান্নার চ্যানেল আর কি, তাহলে লোকে দেখবে করবে, এবং আমাদের কথাগুলো লোকে শুনবে, বুঝতে পারবে। তা আমি ঠিক আছে তাহলে খোলা হোক। আর ইউটিউবে আমরা কিছু রান্নার জিনিস ছেড়েছিলাম, তারপরে মাস 5 এরম মতন করেছিলাম। তারপরে তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আর ওই দিকে যেতে পারিনি, খাওয়া দাওয়ারই ঠিক নেই, বাচ্চা খাচ্ছে না, আর আমরা ইউটিউবকে খাওয়া দাওয়া দেখাবো, এইভাবে চলতে থাকলো। তো আমি বললাম যে তুমি চিন্তা করো না, ও বাচ্চা তো ঠিকই হয়ে যাবে, অসুবিধা নেই, ডাক্তার বলছে সেরকম কিছু না, এরকম হয়। তো প্রচুর ঠিক হয়ে গেলে আমরা বাড়িতে গিয়ে আবার ইউটিউবটা করব, তাতে যদি কিছু আমাদের আর্থিক সাহায্য এসে যায়, তাহলে আমাদের বাচ্চার চিকিৎসা করতে অসুবিধা হবে না। তো এই ভেবে তো আলোচনা করছি। তারপরে ডাক্তার বলল যে আপনারা কি সারাদিন এখানে থাকবেন? হ্যাঁ, তাহলে এক কাজ করুন না, বাড়ি থেকে একটু কম্বল টম্বল কিছু নিয়ে আসুন, ওখানে বিছিয়ে তাহলে শুয়ে পড়বেন, আইসিইউর পাশে একটা বড় জায়গা আছে, অনেক পেশেন্ট পার্টি, ওখানে সব থাকার ব্যবস্থা রাত্রিরে, শুধু রাত্রিরটুকু, আর সকাল 7টা 7:30 বাজলে ওখান থেকে খালি করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঘরে গেলাম, গিয়ে সব বিছনাপত্র নিয়ে এলাম। আর ওখানে তো কোনো গায়ে দেওয়ার ব্যাপার নেই, ওখানে এসি চললেও কি আর পাখা চললেও কি, ওখানে খুব গরম, এখনও গরম, ওখানে কোনো শীত পড়ে না।
যে শীত পড়ে, শীতের ব্যাপার নেই। কলকাতায় এখন হয়তো খুব শীত, এখন শীত, কিন্তু এখানে পাখা চলছে আমার এখনও, পাখা চলছে। আর এখানে গরম খুবই, 4 মাস খালি বর্ষা, বাদ বাকি গরম। আর শীত পড়ে 2-3 দিন, মানে সে শীতে আপনি মনে করেন চাদর লাগবে না, সে শীতে একটু মোটা জামা পরে বাইরে বেরালেই হবে, আর ঘরে থাকলে হালকা করে পাখা দিতে হবে, এরকম শীত। যাই হোক, এই হতে হতে তারপরে রাত কেটে গেল। পাশে আমাদের ওই টাটার ওখানে একটা ক্যান্টিন আছে, চা বিস্কুট টিস্কুট পাওয়া যায়। ও বললো খিদে পাচ্ছে, আমি তাহলে এক কাজ করো, কেক খাবো। বললো না, কেক খাবো না, আমার গা ফা গোলাবে। পুচুর জন্য টিফিন বক্সে মুড়ি নিয়ে এসেছিলাম, ওখান থেকে 2 গাল মুড়ি আর চা খেয়ে নিচ্ছি। তাহলে খাও। আমি বিস্কিট কেক চা খেলাম। তারপর আবার বলল যে মামি, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, যাও, ডাক্তারবাবু বলেছে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তারপর বিছানাপত্র গুটিয়ে ওগুলোকে আবার করে ব্যাগে ভরে আবার চলে এলাম, চান ঠান করে, রান্নাও হয়নি, আবার চলে গেছি। তাই বললাম যে তুমি এরকম না খেয়ে আছো, তুমি চলো চলো, ওখানে তো সামনে একটা হোটেল আছে, ওখানে একটু ভাত কিছু খেয়ে নেবে। তো সেই সময় সকাল সকাল গেছি, তো সবে ভাত হয়েছে। আর বললো, ওরা বলে ওই আলু চোখা বলে, আলু মানে আলু ভাতেটাকে আলু চোখা, আলু চোখা না, ওটাকে বলে কি ওরা, কান্ধা না কী বলে, কান্ধা না বাটাটা। তো আমি হ্যাঁ দিয়ে দিন। ওইটা খেয়ে আবার দুজনে চলে এলাম, এসে বসে আছি। বলে এসে গেছে? হ্যাঁ। ফের একটা স্লিপ ধরালো, বললো এটা কিন্তু খুব দামি ইঞ্জেকশান, এটা তাড়াতাড়ি আনবে। আমি বাচ্চা কিরম আছে? বললো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ওর হাগিস ঠাগিস সব চেঞ্জ করে দিয়েছি, জামা ঠামা সব চেঞ্জ করা হয়ে গেছে। আমি ওষুধটা এনে দিলাম, দিয়ে বসে আছি। তারপরে বললো বাবা, তো যত্ন নেয় মা বাবা, মানে পেশেন্ট যে পার্টি, বাচ্চা যদি কিছু হয় না, ওরা মা বাবার প্রতিও মানে যত্ন নেয়। বলে দেয় খেয়ে এসছো, কী খেলে, বা খেয়ে আসো, সময় আছে খেয়ে আসো, কতক্ষণ না খেয়ে থাকবে, আমরা তো আছি, দেখছি তো, তোমরা আসো, এক এক করে যাও, এরম বলে দেয়। আমি এক এক করে যেতাম না, কেন কি আমার ওয়াইফ আছে না, অতটা হিন্দি জানতো না, যার জন্য একসঙ্গে যেতে হতো। তারপর খেয়ে দিয়ে বসে আছি, রাত হয়ে গেল, আর বাড়ি যাইনি। ওরা বলছিল বাড়িতে, আমি বাড়ি যাবো না, আর আমরা এখানেই থাকবো, সুস্থ হয়ে গেলে বাচ্চাকে নিয়ে একবারে বাড়ি যাব। তো ওরা আর কিছু জোর জবরদস্তি কিছু করেনি। তারপরে সকালবেলা খালি হলে আমরা চান কোটটুকু করে চলে যেতাম। তারপর সকাল হলো, আমরা এলাম, এসে একটা মন্দির আছে আমাদের বিল্ডিংয়ের সামনেই আছে, দেখাবো আপনাদের পরে। তো এই মন্দিরে গিয়ে স্নান টান করে মন্দিরে গেল, গিয়ে পুজো দিল, মানে ওখানে পুরোহিত থাকে একটা, পুজো দিল, ফুল দিল, ঠাকুরের ফুলটা নিয়ে চলে এলাম। এসে তারপরে মাথায় ঠাতায় ঠেকিয়ে এলো, এসে বসে চা টা খাচ্ছি। এইভাবে 2-3 দিন কাটলো, এইভাবে চলছে। তা এরমভাবে ফের রাত হয়ে গেল, রাতে ওখানেই বসে আছি, ওই বিস্কুট কেক মুড়ি এইভাবে করলাম, করে তারপরে আর মাঝে মাঝে খালি বলছে এই ওষুধটা নিয়ে আসুন, ওই ওষুধটা নিয়ে আসুন, ওটা আনতে হবে। ওকেও খাবার দিচ্ছিল, লিকুইড দিচ্ছিল, কিন্তু ওর অতটা ঘোর ছিল না, মানে যে ও বসে খাবে সেরকম না, ওকে শুয়েই খাওয়াচ্ছিল। যাই হোক, এইভাবে চলতে থাকলো। তারপরে কি হলো, আপনারা নেক্সট এপিসোড এবার থেকে ডেইলি আমি করব। শরীরটা এখন একটু ভালো আছে, আমরা নেক্সট এপিসোডে আপনাদের বলবো। আর বাচ্চাদের খুব সতর্ক আর এভাবে রাখবেন, কোনো যেন সবসময় মুখে একটু মাস্ক পরাবেন, হাসপাতাল গেলে না একটু পরাবেন ভিড়ভাট্টার মধ্যে, কেন কোনখান দিয়ে কী রোগ ঢোকা যায়, ভাইরাস ঢুকে যায় বাচ্চাদের শরীরে, সেটা তো কেউ বলতে পারবে না, না চোখে দেখা যায়। যখন হয়ে যায় তখন আমরা বুঝতে পারি হয়েছে। এবার হয়তো অনেকে বলবে যে আর দরকার নেই চলো, কিন্তু যখন হবে না তখন তখন কিছু করার থাকবে না। আগে থেকে বলছি কেন, এইটুখানি অভিজ্ঞতা হয়েছে বলে বলছি, আর যেন সবাই ভালো থাকে, কারোর যেন কষ্টটা না হয় আমাদের ভুলের জন্য। বাচ্চা তো বোঝে না, ওকে মাস্ক পরালেও যা, আপনি যদি 4টে ঘা মেরে দেন, পরক্ষণেই আপনার মা বলে ছুটে আসবে, আবার বাবা করবে, কিন্তু ওদের তো মনে পাপ নেই, যা আমরা করাবো তাই ওদেরকে শিখবে, যা কিছু করবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত বলে শেষ করলাম। এরা আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন। আর আমাদেরকে যদি মনে করেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, অন্যকে আরও সুবিধা করে দেবেন।
আমি টোটাল ডিটেলস ঘটনাটা আপনাদের সব এক এক করে বলবো, কী থেকে কী হয়ে গেল। নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ছোটদের ভালোবাসা, আপনারা পাশে থাকবেন। এই দুর্দিনে আমাদের খুব অবস্থা খুবই খারাপ। আর কি বলবো আপনাদের, বলার কিচ্ছু নেই। একমাত্র সন্তান, আপনারা যা ভালো বুঝবেন সেটা করবেন। আপাতত এই বলে আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোতা কিচেন অ্যান্ড ইটিং ব্লগ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আপনারা দেখতে থাকবেন। সবাইকে ধন্যবাদ।